সোমবার 24শে জুন শুরু হতে চলেছে অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন। চলবে ৩রা জুলাই ২০২৪ অবধি। অধিবেশনের প্রথম দিনেই শপথ গ্রহণ করবেন প্রধানমন্ত্রী সহ নবনির্বাচিত ২৮০ জন সংসদরা এবং তার পরের দিন শপথ নেবেন ২৬৪ জন সাংসদ। অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দুদিন পর ২৬শে জুন নির্বাচন হবে স্পিকার পদের জন্য। তারপর শুরু হবে আলোচনা, আর সেই আলোচনায় যে ঝড় বইতে পারে তা সহজেই অনুমান করা যাচ্ছে। কারণ এই মুহূর্তে দেশ তোলপাড় নিট এবং নেট দুর্নীতি নিয়ে। তাই নিট ও নেট দুর্নীতির আবহে আসন্ন লোকসভা অধিবেশন কোন দিকে এগোতে পারে? বর্তমানে সংসদে কারা বেশি শক্তিশালী হয়ে উঠতে পারে, এনডিএ না আইএনডিআই মঞ্চ? নিট ও নেট কেলেঙ্কারি নিয়ে কতটা অস্বস্তিতে থাকবে সরকার, তা নিয়ে আমাদের এই মুহূর্তের বিশেষ আলোচনা। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আসন্ন লোকসভা অধিবেশনের গুরুত্ব নিয়ে আজ এই বিশেষ টক শোতে আমার সাথে রয়েছেন বিশিষ্ট আইনজীবী অরিন্দম ভট্টাচার্য এবং প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সঞ্জয় রায়। দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। অরিন্দমবাবু, নিট ও নেটের দুর্নীতির এই যে একটা আবহ এই মুহূর্তে, আর সেই আবহে আসন্ন লোকসভা অধিবেশনে সরকারকে কতটা চাপে রাখার কৌশল নিতে পারে বিরোধীরা বলে মনে করছেন? দেখো, সত্যিকার অর্থে কি এই নেট বা নিট এই বিষয়টা যেটা সামনে এসছে ইদানিং কালের মধ্যে, এই ধরনের ঘোটালা বা এই ধরনের কেলেঙ্কারি গত 10 বছরের মধ্যে বেশ কয়েকটা হয়েছে। এই দুটো এই প্রথম এরকম ঘটনা ঘটেছে তা নয়, কিন্তু একটা জিনিস পরিষ্কার যে এই প্রথম কেন্দ্রের মন্ত্রী, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এটাকে ইনস্টিটিউশনাল ফেইলিয়ার বলে অভিহিত করার চেষ্টা করছে। এবং ইফ ইট ইজ অ্যাকসেপ্টেড যে ইটস এন ইনস্টিটিউশনাল ফেইলিয়ার, তাহলে বলতে হবে যে বিগত দিনগুলোতে যে প্রথাটা ছিল, বিভিন্ন ইউনিভার্সিটি বা এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের নিজেদের মতন করে প্রশ্নপত্র সেট করা বা একটা কোর গ্রুপ করে যে সিস্টেমটা চালু ছিল সেটাকে বাদ দিয়ে ইউজিসির নেতৃত্বে এই ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে দিয়ে গোটা প্রক্রিয়াটাকে চালানোর যে বন্দোবস্ত, এই বন্দোবস্তটার বিশ্বাসযোগ্যতাটা নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে। একদম। কারণ এতদিন যেটা ছিল, সিস্টেম ছিল যে প্রশ্নপত্রে শুধুমাত্র মাল্টিপল চয়েস নয়, মাল্টিপল চয়েসের পাশাপাশি লং কোশ্চেন আনসারও মানে থাকতো। কিন্তু এবারই যেটা দেখা যাচ্ছে শুধুমাত্র মাল্টিপল চয়েস, এমসিকিউ। এখন এইটা দিয়ে ধরো গতকাল মানে আজকের যে পরীক্ষাটা বাতিল হয়েছে, মানে পিজি, নিট পিজিতে যারা বসবে তারা শুধুমাত্র মাল্টিপল চয়েস দিয়ে বসে পরীক্ষা পাশ করে মানে এমডি হয়ে যাবেন, মাস্টার্স অফ ডক্টর অফ মেডিসিন হয়ে যাবেন বা এমএস হয়ে যাবেন। তো এই ব্যাপারটা কিন্তু যথেষ্টই একটা মানে সাংঘাতিক ব্যাপার বা একটা ভাবার বিষয়। ঠিক, মানে মানুষের নিয়ে আতঙ্কে রয়েছে, একদমই আতঙ্কে রয়েছে চিকিৎসা ব্যবস্থা। এবং এই যে বন্দোবস্তটা করা হয়েছে এটার কারণেই কিন্তু এই দুর্নীতি বা এইভাবে প্রশ্নপত্র ফাঁস হওয়ার জায়গাটা আরো বেশি রকম ভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং এইটা তো শুধু সর্বভারতীয় ক্ষেত্রে হয়েছে তাই নয়, তোমার রাজ্যে ওইটা হয়েছে গত কিছুদিন আগে। তোমরা দেখেছো যে এডিসি নির্বাচন, এডিসি প্রশাসনের পক্ষ থেকে যে পরীক্ষাটা গ্রহণ করার কথা ছিল সেটা বাতিল হয়েছে। এখন কার দোষে কিভাবে এই এমসিকিউ রিপ্লাই আনসার শিট যেটা যেটা পরে পরীক্ষার্থীরা ভেরিফাই করে দেখে যে আমার কত নাম্বার পেতে পারি, নিজস্ব একটা অ্যাসেসমেন্ট করার সুযোগ থাকে, সেটা আগেই ফাঁস হয়ে গেছে। তার মানে উত্তর আমার কাছে আগেই চলে এসেছে প্রশ্ন আসার আগেই। তো এই যে বিষয়টা চলছে এইটা কিন্তু, এবং এটা বিরোধীরা বা বিশেষ করে এখনো নির্বাচিত হয়নি, ঘোষণা করে রেখেছে যে ওরা হয়তো করবে, বিরোধী দলের নেতা নির্বাচিত করবে রাহুল গান্ধীকে। সে কিন্তু এই বিষয়টাকে পিন পয়েন্ট করার চেষ্টা করছে যে এটা তো একটা ধারাবাহিক রোগ হয়ে দাঁড়িয়েছে এই সরকারের বা বিজেপির পরিচালিত গত 10 বছরের সরকারের। তো এই বিষয়টাকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখতে হবে, কারণ এটা আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা বা নতুন এডুকেশন পলিসি ইত্যাদি ইত্যাদি এনইপি যা করা হয়েছে সবকিছুকেই কিন্তু একটা প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। যে কিছুদিন আগে দেখলাম সিলেবাস থেকে কিছু কিছু বিষয় বাদ দেওয়া হয়েছে।
এখন মানে কোন কোন রাজ্য, বিশেষ করে কেরলের মতন রাজ্যরা বলছে যে আমরা এই সিলেবাস থেকে যেগুলো যে প্রসঙ্গগুলো বাদ দেওয়া হয়েছে সেই প্রসঙ্গগুলোকে আমরা লিফলেট আকারে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেবো, যাতে দে ক্যান নো এভরিথিং বাট দে হ্যাভ নলেজ অফ সাম থিংস, বাদ যেন না যায়। তো এই যে বিষয়টা একটা পুরো ডামাডোলের ব্যাপার। আর এডুকেশন বা শিক্ষা ক্ষেত্রে যদি এই ধরনের ডামাডোল তৈরি হয় তাহলে কিন্তু আমার দেশের ভবিষ্যৎটা কিন্তু অন্ধকারের দিকে চলে যাবে ধীরে ধীরে। এবং এইটাকে যথেষ্ট গুরুত্ব দিয়েই বিবেচনা করা উচিত। এটা বলছে যে পার্লামেন্টে এই বিষয়গুলো আমরা তুলবো, তো নিশ্চয়ই এগুলো তোলা উচিত এবং এটা গুরুত্ব সহকারে আলোচনা হওয়া উচিত। শুধুমাত্র পার্টিজান পলিটিক্স নয় বা পার্টিজান লাইনে আলোচনা নয়, যে আলোচনা দুজনকে করতে দিলাম বাকিদের আমরা করতে দেবো না, বা কিছু ফান্ডামেন্টাল কথা ভাষণ আমরা দিয়ে দিলাম, এগুলো দেখা হচ্ছে ওগুলো দেখা হবে। এখন যেমন বলছে সিবিআই এর হাতে দেওয়া হচ্ছে এই প্রশ্নপত্র ফাঁসের বিষয়, সিবিআই এর হাতে দিলে এটা কবে সমাধান হবে, কবে কি বেরোবে, কাকে দোষী সাব্যস্ত করা হবে, আদৌ দোষী সাব্যস্ত হবে কিনা, ভবিষ্যৎটা অ্যাকচুয়াল ভবিষ্যৎটা কোন জায়গায় দাঁড়াবে। আজকেই দেখছিলাম একটা শর্ট এসেছিল যে একটি ছাত্রী ও সুদূর কালাহান্ডি থেকে প্রায় 1600 কিলোমিটার রাস্তা পার হয়ে এসছে, এসে যখন যেখানে তার সেন্টার পড়েছে সেখানে এসে জানতে পারছে যে পরীক্ষা বাতিল হয়ে গেছে। বলছে এই যে এতদিনের আমার পরীক্ষার প্রস্তুতি, এই প্রস্তুতিটা পুরোটা মাঠে মারা গেল, এতগুলো টাকা খরচা এগুলো সব মাঠে মারা গেল। এবং এর সঙ্গে কিন্তু আরেকটা জিনিস আসছে, সেটা দেখা যাচ্ছে আজকের কাগজে, আমাদের আগরতলা থেকে প্রকাশিত একটা কাগজে যেটা বেরিয়েছে, যে আমাদের এখানেও এই নিট পরীক্ষা নিয়ে একটা কোনো একটা হোটেলে কিছু লোকজন এসছে যারা পয়সা করে নিয়েছে, কোন কোন মেডিকেল কলেজে কত টাকার রেট এগুলো হবে। তো এইটা কিন্তু গোটা দেশেই কিন্তু এটা প্রযোজ্য আছে। এবং এতে করে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি লেনদেন হচ্ছে। এই টাকাটা কোথায় থেকে আসছে আর কোথায় যাচ্ছে, কার পকেটে যাচ্ছে। বিকজ এই যে ইনস্টিটিউশনাল ফেলিওর বলছে, কিন্তু একটা জিনিস আর পাশাপাশি এটাও ঘটনা যে এই ইনস্টিটিউশনাল ফেলিওরটার পেছনে কিন্তু এটা মানে কি বলবো এটাকে, মানে ভেরি প্ল্যান্ড অর্গানাইজড ক্রিমিনালস বা ক্রাইম করার একটা প্রবণতা পাওয়া যাচ্ছে। তো একটা অর্গানাইজড ক্রাইম করার জন্য এই ইনস্টিটিউশনাল ফেলিওর গুলো ঘটনা হচ্ছে ইচ্ছে করি। মেবি এটাও হতে পারে যে পয়সাটা আমরা গ্র্যাব করে নিই, প্রত্যেকেই লালায়িত, আমার ছেলেটাকে আমার মেয়েটাকে একটা ভালো জায়গায় পৌঁছে দিতে হবে, হাতে পয়সা আছে দিয়ে দিলাম। এই পয়সাগুলো কালেক্ট করে তারপরের দিন দেখা গেল পরীক্ষার আগের দিন প্রশ্নপত্র ফাঁস, এই পয়সা কিন্তু আর ফেরত দেওয়ার কোনো প্রশ্ন নাই। তদন্তটা শুধুমাত্র যে কে প্রশ্নপত্র ফাঁস করলো বা কে রিপ্লাই পেপারটা বার করে দিল বিফোর দ্য এক্সাম স্টার্টেড, এটা শুধুর মধ্যে অ্যাঙ্গেলের মধ্যে থাকলে হবে না, ওটা দেখতে হবে যে এই পয়সাটা কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে, প্লাস কারা দিয়েছে। তারা তো অ্যাকসেপ্ট করবে না, এখন অ্যাকসেপ্ট করবেও না, কেউই বলবে না। যে দিয়েছে সেও বলবে না আমি দিয়েছি, যে নিয়েছে যারা নিয়েছে তারাও বলবে না আমরা নিয়েছি। বাট দেয়ার ইজ পিপল, যারা নিয়েছে তাদেরকে না হয় ধরা হলো, তাদের কাছ থেকে টাকা পাওয়া গেল বা কোনো ভাবে, কিন্তু সে কার থেকে নিয়েছে তাকে আইডেন্টিফাই করা যাবে কি? যারা নিয়েছে তাদেরকে আইডেন্টিফাই করা বরং কঠিন, কারণ যারা দিয়েছে তাদেরকে আইডেন্টিফাই করা যায়। আমার ছেলেটা যদি পরীক্ষা দিতে বসে, তাহলে আমাকে ইজিলি এসে জিজ্ঞাসা করতে পারে তুমি কোথায় ছিলে, তোমার ছেলে কত নম্বর পেয়েছে বা কি ব্যাপার কি আছে। আমাকে যদি স্ক্যান করে তাহলে কিন্তু আমি দিয়েছি কিনা সেটা বেরিয়ে আসবে, কিন্তু কাকে দিয়েছি সেটা যতক্ষণ না পর্যন্ত আমাকে গ্রিল করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত বেরোবে না। আর বেরোলেও তার আইডেন্টিটি কি, একটা ফেক আইডেন্টিটি দিয়ে আমার কাছ থেকে পয়সা নিয়েছে, প্রতিশ্রুতি দিয়েছে যে এজিএমসি তে ভর্তি করতে হলে 25 লাখ টাকা দিতে হবে। যে লোকটা কি, তার আইডেন্টিটি কি, আমি তো কিছু রাখিনি। ওকে ফাইন, আমরা আসবো এই ব্যাপারটা নিয়ে, আরো ব্যাপারটা নিয়ে যে কোথায় সমস্যাগুলো ঠিক হয়েছে, আর এই যে যেসব অভিযোগগুলো হচ্ছে বা হয়েছে বা এই দেশব্যাপী যে ধরপাকড়গুলো হচ্ছে, সেগুলো সত্যি কি আমরা সেই কেউ যে রাঘব বোয়ালদের কাছে পৌঁছতে পারবো, আসল যে মাস্টার মাইন্ড যে তার কাছে আমরা পৌঁছতে পারবো? ওকে স্যার, আপনি কি মনে করেন এই বিষয়ে? আমরা ছিলাম, যেহেতু কাল থেকে অধিবেশন শুরু হচ্ছে, 24 তারিখ থেকে অধিবেশন শুরু হচ্ছে, এখন যথারীতি এবার কিন্তু বিরোধী শক্তি বেশি সংসদে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মনে হয় বিরোধীরা কতটা সরকারকে চেপে ধরতে পারবে এই ইস্যুতে? নমস্কার। প্রথমে তো অষ্টাদশ লোকসভার অধিবেশন কালকে শুরু হচ্ছে, যে এজেন্ডা যেগুলো আছে তার মধ্যে তো প্রথম হলো যে প্রোটাম স্পিকার নিযুক্ত হবে, একদম প্রধানমন্ত্রী মন্ত্রিসভা, এবং আপনি নাম্বারটাও বললেন 25 তারিখ 24 তারিখ 25 তারিখ শপথ গ্রহণ করবে, একদম 27 তারিখে বোধহয় জয়েন্ট পার্লামেন্টারি সেশনে প্রেসিডেন্ট ভাষণ দেবে। তো এ আলোচনার আগেই যেটা মোটামুটি ভাবে যে দুটো ইস্যুতে হয়তো বা পত্রপত্রিকায় এবং যে ইলেকট্রনিক মিডিয়ায় যা খবর দেখতে পাচ্ছি, সে প্রোটাম স্পিকারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েও একটা দ্বিমত রয়েছে, ঠিক আছে। এবং
তারপর হলো স্পিকার নির্বাচন। দুটোই কিন্তু ভাইটাল ইস্যু আছে। তো এবার যদি আমরা সরকার পক্ষ এবং বিরোধী পক্ষের যে স্ট্রেংথরা লক্ষ্য করি, তাহলে এনডিএ জোট যারা সরকারে আছে ওদের 293 এর মতো কাছাকাছি, আর বিরুদ্ধে যারা আছে ওরা 234 বা অ্যারাউন্ড 240। ওকে, 235 236 এর কাছাকাছি। আচ্ছা, আরো কিছু কিছু হয়তো সাপোর্ট হয়তো কিছু করতে পারে, নির্দল যারা আছে সাপোর্ট করতে, ইস্যু বেস সাপোর্ট যদি করে। তো এখন বেসিক্যালি যেটা দেখা যাচ্ছে, মূলত বেসিক্যালি এই প্রথম যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার, এই প্রথম দে উইল টেস্ট দি এক্সপিরিয়েন্স অফ দ্য কোয়ালিশন গভর্নমেন্ট। আগে কোয়ালিশন ছিল কিন্তু সিঙ্গেল মেজরিটি ছিল, ঠিক আছে। আগে এনডিএ সরকার ছিল কিন্তু এটাও মোদী গভর্নমেন্ট 1, মোদী 2, এবারটা মোদী 3 বলছে, বাট ইট ইজ এন এনডিএ গভর্নমেন্ট। তো এখানে বেসিক্যালি ব্যাপার হলো যে স্পিকার নির্বাচনের ক্ষেত্রে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে বিরোধীরা বলছে যে আমাদেরকে যদি ডেপুটি স্পিকারের পোস্ট না দেওয়া হয় তাহলে আমরা নির্বাচনে যাব, ঠিক আছে। এবং যে এনডিএর মধ্যে শরিকদের মধ্যে থেকে একটা ইউনাইটেড একটা কনসেনসাস ক্যান্ডিডেটের যে কথাটা নাকি একজন মেজর এলাই বলছেন যে কনসেনসাস ক্যান্ডিডেট এনডিএ থেকে দেওয়া হলে ওদের কোনো আপত্তি নেই। আবার এখন হু ইজ দ্য কনসেনসাস ক্যান্ডিডেট কেউ কিন্তু সেটা জানে না, ঠিক আছে। সুতরাং এই যে স্পিকার পোস্টে মানে কে স্পিকার হচ্ছে সেটা কিন্তু অন্ধকারে আছে এখন একদম, ঠিক আছে। তো বেসিক্যালি প্রথম দিকে হয়তো প্রোটাম স্পিকার নিয়ে হয়তো, কারণ অ্যাকচুয়ালি যেরকম কোনো এক্স্যাক্টলি কোনো রুল নেই যে যিনি সিনিয়র মোস্ট হবেন উনাকেই করতে হবে, ঠিক আছে। দিস ইজ এ কনভেনশন, ঠিক আছে। প্রথা চলে আসছে। যাই হোক, সরকার পক্ষ একটা কিন্তু এই যে বিতর্কটা যেটা প্রোটেম স্পিকার নিয়ে হয়েছে সেটার পেছনে কতটা যুক্তি আছে? কে সুরেশকে বলা হচ্ছে যে উনি 8 বার ইয়েতে হয়েছেন, সাংসদ হয়েছেন, কিন্তু তার মাঝখানে উনি 2 বার হেরেছেন। আর সে জায়গাতে দাঁড়িয়ে এখন মানে যিনি হচ্ছেন ভর্তৃহরি মাহাতাব, উনি পরপর 7 বার হয়েছেন। এখন বেসিক্যালি রুলটা বলছিল যে there is no specific rule, this is a convention। আচ্ছা, ঠিক আছে। এখন বেসিক্যালি যে এটা নিয়ে খুব বেশি মানে জুডিশিয়াল রিভিউ টিভিউর ব্যাপার আমি ঠিক জানি না, তবে সামান্য মানে নিশ্চয়ই হয়তো সরকার পক্ষ ওনারা হয়তো স্পিকার নির্বাচনটার দিকে লক্ষ্য রেখে, ঠিক আছে, বা ডেপুটি স্পিকারের দিকে একটু স্ট্র্যাটেজিক্যাল মুভ, মানে যাকে এখন প্রোটেম স্পিকার হিসাবে দেওয়া হয়েছে। তবে কতখানি আইন ভঙ্গ হয়েছে এখন স্পিকারের ক্ষেত্রে তো বলা হচ্ছে ওম বিড়লা যদি হয় তাহলে বিরোধীদেরও বেশি কিছু বলার থাকবে না, কারণ ওম বিড়লার সঙ্গে বিরোধীদের সম্পর্ক ভালো। না, এখন কার কাছে হবে অ্যাকচুয়ালি, হু ইজ বেসিক্যালি প্রজেক্টেড বা ক্যান্ডিডেট, এভরিবডি ইজ প্লেইং মানে কার্ডস ক্লোজ টু চেস্ট, বুকের খুব কাছে নিয়ে খেলছে সবাই। তো এই দুটো ইস্যু চলে যাওয়ার পরে এই যে আপনার নিট কেলেঙ্কারি বা নেট ইউজিসি নেটের যেটা ব্যাপার আছে, দেখুন এটা উনি যে কথাটা বলছেন, ইট ইজ বিকাম, আমি কদিন আগে একটা চ্যানেলে এসে বলছিলাম, দিস ইজ নট দ্য ফার্স্ট কেস। ইউপিতে কনস্টেবল পরীক্ষা হচ্ছিল, সেটাও প্রশ্নপত্র লিক হয়েছে। না, প্রশ্নপত্র ফার্স্ট ভারতবর্ষে প্রথম ঘটনা নয়, কিন্তু এছাড়া প্রশ্নপত্র ফার্স্ট ছাড়া আরো যে অভিযোগগুলো উঠেছে, গ্রেস নাম্বার ভারতবর্ষে প্রথম নাম্বার নয়, পরীক্ষার হলে দেরিতে পৌঁছানো বা পরীক্ষার হলে গিয়ে দেখা যে কোশ্চেনের বাঞ্চ খোলা, এগুলো কোনোটাই ভারতবর্ষে প্রথমবার নয়। কিন্তু নিটে যে আকারে হয়েছে এবার, সেটা বলা হচ্ছে, তার জন্য মনে হচ্ছে যে এবার এটা সহ্যের বাইরে চলে গেছে। এটা আমি তো বেসিক্যালি আগে কি বিভিন্ন জায়গায় এটা একটা সামাজিক বেদি টাইপ একটা হয়ে দাঁড়াচ্ছে। আপনি যদি তার ব্যাপকতা লক্ষ্য করেন, আস্তে আস্তে কিন্তু এটা কিন্তু বাড়ছে, এবং এটাকে মাথায় রেখেই কিন্তু সরকার একটা অ্যাক্ট এনেছিল এবার 2024, আপনাদের টক শো তো আলোচনা হয়েছিল, পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট বোধহয় 2024। আইন তো চালু করা হয়েছে, 21 তারিখ চালু করা হয়েছে, 21 তারিখ তো কার্যকরী হয়ে গেছে। তো সুতরাং এটা যদি বেসিক্যালি নিট নিয়ে সরকার, বেসিক্যালি নতুন সরকার যারা আছে, বেসিক্যালি কোয়ালিশন গভর্নমেন্ট, এটা তো কথা যে সত্যি কথা যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নিট নিয়ে যে আলোচনা চলছে, বিক্ষোভ চলছে, বিরোধীরা কথা বলছে, মানে গার্জেনরা শঙ্কিত, ছাত্রদের ভবিষ্যৎ একটা মানে কি অনিশ্চয়তার দিকে পৌঁছে যাচ্ছে। দিস ইজ রিয়েলি এন ইস্যু, this needs to be basically discussed এবং needs to be addressed। এবং সবচেয়ে ব্যাপার যেটা হলো যে পার্লামেন্ট সেশন ইজ ভেরি নিয়ার, সেখানে বেসিক্যালি এই স্টুডেন্ট কারা,
ঠিক আছে, দে আর দ্য ফিউচার্স অফ দ্য টুমোরো, দে আর দ্য ব্যাকবোন অফ দ্য সোসাইটি। তো ওদের ব্যাপারে সব দল মতো নির্বিশেষে নিঃসন্দেহে এটা নিয়ে বিরোধীরা কথা বলবে এবং সরকার পক্ষ নিশ্চয়ই ওদেরকে মানে আলোচনায় সুযোগ করে দেওয়া উচিত। ঠিক আছে, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবং আমি ব্যক্তিগতভাবে এটাও মনে করি যে সেটা হলো যে কোনো মিনিস্টার বা এটা যে উনি বলছিলেন ইনস্টিটিউশনাল ফেলিউর বা সিস্টেম ফেলিউর, তো এখন মন্ত্রী লেভেলে তো হয়নি, এটা ত্রিভুজাকার সিস্টেম, কোথায় লিক হয়ে যাচ্ছে। কারণ এই পরীক্ষার মধ্যে আর এখন যতদিন থেকে আপনার পরীক্ষাটাকে আমরা টেকনোলজির উপর নিয়ে যাওয়ার চেষ্টা করছি, তত বেশি ডিপেন্ডেন্স বেড়ে যাচ্ছে। সুতরাং কোন জায়গায় কিভাবে লিক হয়ে যাচ্ছে প্রশ্ন, মানে মানে সেফগার্ড যেগুলো ছিল কোথায় এগুলো ভেঙেছে, এটা যেমন দেখার একটা ব্যাপার আছে। আবার সিবিআই তদন্তের একটা দরকার আছে, কারণ কি আর নয়তো না, সিবিআই তদন্ত আমরা যখন বারবার বলছি সিবিআই তদন্ত নেটের জন্য হয়েছে, নেট আজকে কিন্তু নেটের জন্য দেওয়া হয়েছে, আমি সেটাই বলছি যে প্রথমে নেটের জন্য দেওয়া হয়েছে, কিন্তু এতদিন পর কেন নিটের জন্য? নিটের এত জল ঘোলা করার পর যখন দেশব্যাপী বিক্ষোভ শুরু হয়েছে, তখন আজ কেন গিয়ে সিবিআই দেওয়া হলো? না না, সে দেখুন বেসিক্যালি বেটার লেট দেন নেভার। আচ্ছা, ঠিক আছে, তো এখন কেন করেছেন যারা নাকি ওইখানে সিদ্ধান্ত নিচ্ছেন, আই উই ডু নট নো অ্যাবাউট দ্যাট পজিশন। না, সেটা কি মানে সন্দেহটাকে আরো গাঢ় করে দিচ্ছে? না না, নিঃসন্দেহে বেসিক্যালি আপনি এটা লিক আগে বলছিল এটা স্ক্যাম, নাও ইট ইজ বিং টোল্ড অ্যাজ লিকড। ঠিক আছে, লিক আর স্ক্যামের মধ্যে একটু বেশ কম আছে। ঠিক আছে, তো এখন পার্লামেন্টারি সেশনে এই দুটো ইস্যু ছাড়াও আরো কিন্তু অনেকগুলো ইস্যু আছে এবার। মানে দিজ আর অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি রেলে কাঞ্চনজঙ্ঘা রেলে অ্যাক্সিডেন্টের কথা আপনি মনে করে দেখুন, বা শেয়ার মার্কেটের যে অবস্থা লক্ষ্য করে দেখুন, জিএসটিও আসতে পারে, ঠিক আছে, আলোচনা জিএসটিও আসতে পারে। এবং অলরেডি যে মমতা ব্যানার্জি এবং স্টালিন অলরেডি ওই যে আইন আমাদের তিনি আছেন তিনটে আইন পরিবর্তন মানে ডেফার করবার জন্য, 1 জুলাই থেকে যেটা চালু থেকে যেন ইমপ্লিমেন্ট না হয় তার জন্য অলরেডি ওনারা চিঠি দিয়েছেন। সুতরাং সরকার সরকার আমার মনে একটু ডিফেন্সিভই থাকা উচিত। ওকে, থাকবে বলে মনে করছেন? আমি মনে করছি থাকবে, কারণ কি এই যে এনডিএ সরকারের নতুন যারা এসেছে তাদের বেসিক্যালি তাদের মধ্যে কতখানি কোঅর্ডিনেশন হয়েছে, বাট না নিজেদের মধ্যে শরিক দলের ব্যাপারে এখানে আসবো আপনার কাছে স্যার। আমি তবে আগে অরবিন্দর কাছে একটু যাই। এই যে এই ইস্যুতে নিট এবং নেট ইস্যুতে শরিক দলের কতটুকু সাপোর্ট পাবে এই মুহূর্তে বিজেপি, মানে সংসদের ভেতরে হোক বা বাইরে হোক? দেখো, এখানে দুটো চিত্র। একটা হচ্ছে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে ইতিমধ্যেই, যে 2014 এবং 2019-এ যে মোদি ম্যাজিক যেটা ছিল 2024-এ এসে, সরি 2019-এ, আর 2024-এ এসে কিন্তু ওই ম্যাজিকটা এখনো সেই সেম ফোর্স নিয়ে কার্যকরী আছে। এই 2024-এর লোকসভা ইলেকশন কিন্তু সেটা বলছে না। তুমি একটা জিনিস লক্ষ্য করবে যে ইন্ডিয়া জোটের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী মোদিকে নির্বাচিত করা হয়েছে, কিন্তু লোকসভায় বিজেপি এমপিদের লিডার হিসেবে কিন্তু এখনো উনি নির্বাচিত হননি। এই মিটিং কিন্তু এখনো হয়নি। এবং আরেকটা জিনিস যেটা দেখতে হবে, তোমাকে বুঝতে হবে, সেটা হচ্ছে যে এবারের লোকসভার রেজাল্ট যদি তুমি দেখো, আগামী কিছুদিনের মধ্যে, এই বছরের শেষের মধ্যেই 4টে রাজ্যে ইলেকশন করতে হবে: জম্মু কাশ্মীর, মহারাষ্ট্র, রাজস্থান এবং ঝাড়খণ্ড, হরিয়ানা এবং ঝাড়খণ্ড। এখন তুমি জম্মু কাশ্মীরের অবস্থা দেখো। জম্মুতে যদিও বা কিছু রেজাল্ট হয়েছে লোকসভার নিরিখে, কাশ্মীরের অবস্থা খুব খারাপ। কাশ্মীরে কেউ চাইনি বিজেপি আমাকে সমর্থন করুক, কিন্তু তারপরেও বিজেপি আনকল্ড ফর সমর্থন দিয়েছে যাদেরকে, তারাও ফেল করেছে। এবং কাশ্মীরে 370 ধারা তুলে নেওয়ার পরে লোকাল মানে রিজনাল পার্টিগুলো যারা ছিল তারা কিন্তু এখন আর কেউ বিজেপির সঙ্গে অ্যালায়েন্সে যাবে না, যায়নি লোকসভায়, এবং অ্যাসেম্বলিতেও যাওয়ার সম্ভাবনা একদমই নেই বললেই চলে, প্রায় জিরো। এই অবস্থায় বিজেপির পক্ষে কাশ্মীরে যদি ঠিকঠাক একটা ভালো মানে মানানসই রেজাল্ট না আসে, এটা কিন্তু মোদি শুধু দেশে নয় আন্তর্জাতিক জায়গাতেও মোদির যে ভাবমূর্তি বা ইমেজ সেটা কিন্তু ধাক্কা খাবে। আচ্ছা, তুমি মহারাষ্ট্রে আসো,
মহারাষ্ট্রে এই জোট যেটা ছিল শিন্ডে একনাথ শিন্ডে মানে হচ্ছে তোমার শিবসেনা আর এনসিপি হচ্ছে অজিত পাওয়ার, এদের সঙ্গে যে জোট হয়েছে সেই জোটের রেজাল্ট কিন্তু খুব ভালো নেই। এবং এখন যেটা দেখা যাচ্ছে যে পোস্ট পোল ইস্যুতে যখন ডিসকাশন হচ্ছে যে অ্যাসেম্বলিটা কি করে ফেস করবে, মেবি এ ডে উইল কাম দ্যাট দ্য বিজেপি উইল হ্যাভ টু ফাইট অ্যালোন মহারাষ্ট্রে। আর একা মহারাষ্ট্রে যদি বিজেপি লড়তে যায় এখন যা সিনারিও, তাতে করে কিন্তু চান্স যে ইট উইল গিভ এ ব্লিক শো। আচ্ছা, তুমি হরিয়ানাতে যাও, হরিয়ানায় একটা হয়েছে যে এই রিসেন্টলি দুদিনের মধ্যে একটা পজিটিভ ডেভেলপমেন্ট আছে। আদারওয়াইজ লোকসভার ইলেকশন যদি দেখো, রেজাল্ট যদি দেখো, তাহলে 50-50। এবং লোকসভার আগেও যেটা হয়েছে সেখানে যেটা হয়েছে যে মাইনরিটি গভর্নমেন্ট হয়ে গেছিল, কিন্তু ওটা চাপা পড়ে গেছে যেহেতু কংগ্রেস ওইটা নিয়ে বেশি নাড়াচাড়া করতে চায়নি এবং লোকসভা নির্বাচন সামনে ওই নিয়ে কিছু করেনি। কিন্তু রিসেন্টলি দুজন ডিফেক্ট করে কংগ্রেস থেকে বেরিয়ে বিজেপিতে জয়েন করাতে বিজেপির মুখটা রক্ষা করার একটা বন্দোবস্ত হচ্ছে। কিন্তু এবং ঝাড়খণ্ডও সেম, ঝাড়খণ্ডে তুমি সোরেনকে জেলের ভেতরে রাখো আর বাইরে রাখো, ইলেকশনটা কিন্তু একটা টাফ কল হবে বিজেপির পক্ষে, এটা যথেষ্টই হবে। তো এই চারটে রাজ্যে ইমিডিয়েটলি আফটার দ্য লোকসভা ইলেকশন যে রেজাল্ট বেরোবে সেটা যদি বিজেপির পক্ষে না যায় তাহলে মোদি উইল বি আন্ডার মানে কোশ্চেন। আচ্ছা, এখন এটা হচ্ছে ইন্টারনাল ইস্যু, বাট এক্সটার্নালি আজকে যেটা দাঁড়িয়েছে এসে যে বিরোধীরা যেহেতু সংখ্যা একটা ভালো সাইজেবল অ্যামাউন্ট হয়েছে, তো দে আর ভেরি মাচ এনথুজিয়াস্ট যে একটা কিছু করা যাবে। কিন্তু বেসিক্যালি কিন্তু সেটা করা যাচ্ছে না, যেটা স্যার বলার চেষ্টা করছিলেন। এনডিএ কিন্তু ওই মানে জোটের মধ্যে মানে এতে কোহেসিভ এতেই আছে। কারণ তুমি একটা জিনিস কি দেখবে যে প্রথম দিকে সুর চড়িয়েছিল আমাদের নাইডু যে স্পিকার পোস্ট আমার চাই, চন্দ্রবাবু নাইডু সুর চড়িয়েছিল আর কিছু না হোক মন্ত্রী পদ লাগবে না, স্পিকার পোস্ট আমার চাই। কারণ হি ওয়াজ অ্যাপ্রিহেন্ডিং যে বিজেপির বিগত দিনের যে ইতিহাস তাতে করে আমার টিডিপির এমপিদের হয়তো কিনে নেবে, নিয়ে আমাকে রাস্তায় দাঁড় করিয়ে দেবে টু স্টপ দ্যাট। কারণ স্পিকারের একটা বিশাল ভূমিকা থাকে সোফার এক্সপালশন অর তোমার ক্যান্সেলেশন ডিসকোয়ালিফিকেশন অফ মেম্বারশিপ, এটা স্পিকারের একটা সোল মানে এখতিয়ারের মধ্যে আছে, ডিসক্রিপশনের মধ্যে আসে। তো ওই পদটা রাখতে চাইছিল, কিন্তু আলটিমেটলি কিন্তু দে হ্যাভ উইথড্রন, তারা ওই জায়গাতে আর নেই নীতিশ কুমারও যে না স্পিকার যা বিজেপি ডিসাইড করবে কেন কি। এবং এটাতে কিন্তু ইন্ডিয়া জোটের একটা ব্যাকফুটের জায়গায় এসছে এবং ইন্ডিয়া জোট এখন অন্য রাস্তায় হাঁটার চেষ্টা করছে। কারণ ইন্ডিয়া জোটের ধারণা ছিল যে যদি এইটা নিয়ে বার্গেনিং চলে দেন উই ক্যান গেইন সামথিং। বাট একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে টিডিপির কাছে এবং নীতিশ কুমারের কাছে, আমরা যদি বিজেপি বা এনডিএ জোট ছেড়ে বেরিয়ে আমরা ইন্ডিয়া জোটে যোগ দিই তাতে কিন্তু ইন্ডিয়া সরকার করতে পারবে না। they will fall much shorter than 272 the magic figure. তো কাজেই আমাদের এখন নাড়াচাড়া করে নড়ে চড়ে কোনো লাভ নাই, বরং বিজেপির সঙ্গে থেকে গুরুত্বটা কোথায় পাবে বেশি? ইন্ডিয়া মঞ্চে গিয়ে গুরুত্ব বেশি পাবে নাকি এখানে এনডিএ? এগুলো তো রয়েছে। তাছাড়াও যে সরকার গঠনের ব্যাপারটা সরকার গঠন করতে পারবে না। কেন্দ্রে যদি আমি সরকারে থাকতে পারি তাহলে আমার রাজ্যগুলিতে আমার যে ডেফিসিয়েন্সি বা যে ডিমান্ডস গুলো আছে সেগুলো ফুলফিল করার একটা জায়গা থাকে। তা আমি যদি এনডিএ ছেড়ে ইন্ডিয়াতে যোগ দিই তাহলে তোমার যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে সরকার করতে পারছে না, তাই আমার কোনো লাভ হচ্ছে না, আমার রাজ্যের জন্য ক্ষতিকারক হয়ে যাবে দুজনই, তোমার চন্দ্রবাবু প্লাস নীতিশ কুমার। এইরকম যখন একটা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, এই পরিস্থিতিতে তুমি নিট আর যেটা প্রশ্ন করছিল, তুমি নিট এবং নেট নিয়ে 22 তারিখ না হোক 24 তারিখ না হোক এবারে তো সেই অর্থে বড় আলোচনা করার সুযোগ খুব কম। স্পিকার নির্বাচন হয়ে যাওয়ার পর আলোচনার শুরুতেই হয়তো আমরা নিট এবং নেট দেখতে পাই, একটা ঝাপটা আসবে, কিন্তু এটা এলে পরেও এটা এমন কিছু একটা জায়গায় যেতে পারবে না যে শরিক দলরাও মানে এখানে যুক্ত হবে, ওদের সঙ্গে যুক্ত হবে। কারণ তোমার প্রশ্নটা ছিল যে ওদের ভূমিকাটা কি থাকবে। ন্যাচারালি ওরা কখনোই ইন্ডিয়া জোটের যে আওয়াজ যে তদন্ত হোক বা এটা কেন হচ্ছে এই ব্যর্থতা সরকারের, এইটার সঙ্গে সুর কখনোই মেলাতে আসবে না। দে উইল স্ট্যান্ড বাই, এবং সরকার যে ব্যাখ্যাটা দেবে, যেদিন তুমি যেটা বলছো যে সিবিআই তদন্ত এত দেরিতে কেন সোফার নিট যদি, এখন এটা দুটো ব্যাখ্যা আছে। একটা হচ্ছে গিয়ে যে প্রশাসনিক কাজ করার ক্ষেত্রে কিছু সময় লাগে, হুট করে বললেই হবে না। তুমি ঠিক করে এক্ষুনি বাজার যাবো আমি মাংস খেতে, তাই হলো পরদিনই হয়ে গেল। আমি বলছি সেটা নিয়ে একটা প্রশাসনিক জায়গায় একটা জায়গা থাকে, একটু মানে ধীরে চলতে হয়, এক নম্বর। কিন্তু তোমার প্রশ্নটা যেটা যে ওইটা যদি হতে পারে তাহলে এটা হতে পারে। এবার প্রশ্ন হচ্ছে যে সিবিআই দেওয়ার ক্ষেত্রে আমি যদি নিটের ব্যাপারটাকে একটু পিছিয়ে রাখতে পারি, তাহলে এই যে ফ্লস গুলো বা এই যে লিক বলো বা স্ক্যাম বলো যাই কিছু যদি হয়ে কিছু থাকে সেটাকে তো কভার আপ করতে হবে। কভার আপ করার জন্য সেটাও একটা বিষয়, সেটা মাথায় রাখতে হবে। ঠিক, দিস পয়েন্ট শুড বি নোটেড।
স্যার কি মনে করেন আপনি একই বিষয়ে শরিক দলের ভূমিকা কি কোনোভাবে কিছুই হবে না এই ব্যাপারটাতে? না না, শরিক দলগুলো দেখুন বেসিক্যালি এখন রেসপন্সিবিলিটিটা সরকার যদি এনডিএ হিসাবে চলে, তো শরিক দলরা কখনোই কোথায় হলো এটা দেখবে না, দে উইল স্ট্যান্ড বাই দ্য গভর্নমেন্ট। ওকে, কারণ কি যেখানে আপনার যে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, এখন যে নিট যে অ্যারেস্ট হচ্ছে কোথায় হচ্ছে, বেসিক্যালি বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, দিল্লি, গুজরাটে শুরু হয়েছিল, ঠিক আছে। তারপর গুজরাট ইজ এপিসেন্টার, বাট গুজরাটে ছিল ওই ধরনের কোনো ধরপাকড় নেই। আচ্ছা ঠিক আছে, উত্তরপ্রদেশে আছে, বিহারে আছে, ঠিক আছে, হরিয়ানাতে তো যে একই স্কুল থেকে 6টা একই সিরিয়াল, একই সেন্টার থেকে সিরিয়ালে একটা সেন্টার। তো বেসিক্যালি তো নীতিশ কুমার তো রিমেইন সাইলেন্ট টুডে, আই হ্যাভ সিন বেসিক্যালি যেটা। তো বেসিক্যালি এটা নিয়ে আমার মনে হয় না যে মানে সরকার থেকে যারা নাকি শরিকরা আছে সরকারের উপর চাপ দেবে। আর অলরেডি নিটের যে প্রধান আছে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। দিস ইজ অলসো এ টেকনিক্যাল মুভ। আমার এনটিআর যিনি প্রধান ওকে সরিয়ে দেওয়া হয়েছে। সুতরাং বিরোধীরা যে আওয়াজ তুলছিলেন যে ধর্মেন্দ্র প্রধানের কি জানিকে সরিয়ে দেওয়ার জন্য ওনার পদত্যাগ চাইছিলেন, তো বেসিক্যালি দ্য গভর্নমেন্ট ইজ ইন ব্যাকফুট, স্লাইটলি ব্যাকফুট, কারণ বেসিক্যালি আওয়াজটা নিচ থেকে উঠেছে। আচ্ছা, কারণ এখানে প্রচুর ছাত্রছাত্রীর একটা ব্যাপার আছে, গার্জেনের একটা ব্যাপার আছে, পাবলিক সেন্টিমেন্ট আছে। সুতরাং পাবলিক সেন্টিমেন্ট গভর্নমেন্ট উইল নট বি বেসিক্যালি বা দ্যাট মাচ রেটোরিক। গভর্নমেন্ট উইল ট্রাই টু বেসিক্যালি pacify or assuage the matter. The government will they will allow everybody, you give your suggestions, দরকার হলে যদি আরো বেটার কোনো কমিটি দরকার হয়, কারা কারা অ্যাড্রেস করবে এবং কি পরীক্ষার সিস্টেমে যেটা নাকি এমসিকিউ পরীক্ষা হচ্ছিল, অলরেডি এ কমিটি ইজ এস্টাবলিশড টু বেসিক্যাল। আপনি বলছেন যে সরকার এই মুহূর্তে বিবাদের কোনো পথে হাঁটবে না, এবার অ্যাটলিস্ট অধিবেশনে বিবাদের কোনো পথে হাঁটবে না। কারণ দেখুন, ইন দ্য ডেজ টু কাম দেয়ার উইল বি মেনি মোর ইস্যুস। এখন সরকার যদি বিবাদের যেটা বলেছেন এটা সত্যি কথা, যে এখানে পলিটিক্যাল পার্টির লিডাররা পার্লামেন্টের ফ্লোরে দাঁড়িয়ে কি বললো সেটার থেকে বড় কথা সরকার যেটা বুঝতে পারছে সেটা হচ্ছে যে গ্রাউন্ডে সাধারণ ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকের যে অভিব্যক্তি, এবং এটা শুধুমাত্র একটা রাজ্যে নয় বা দুটো রাজ্যে নয়, সারা দেশব্যাপী যে সমস্যাটা তৈরি হয়েছে বা যে আওয়াজটা উঠেছে, ক্যানট টার্ন এ ডেফ ইয়ার, এটা সরকার কোনোভাবেই অবজ্ঞা করে যাবে সেটা করতে পারবে না, করতে পারে না। কারণ ওই যে বললাম আবার যে নির্বাচনগুলো আছে সেগুলোর একটা ইম্প্যাক্ট থাকবে। তো the government has to take some steps at least to prove that we are doing something. এটা প্যাসিফাই করার জন্য, জেনারেল মাসেসকে প্যাসিফাই করার জন্য, আশ্বস্ত করার জন্য হোক বা খুশি করার জন্য হলো, কিছু স্টেপস ওকে নিয়েছে, কিছু ইমিডিয়েট স্টেপস নিয়েছে। এনটিএর হেডকে সরিয়ে দেওয়া হয়েছে বা সিবিআইকে দেওয়া হয়েছে, কমিটি করা হয়েছে। এগুলো হচ্ছে আমি বলবো বা এটাকে অতীতের অভিজ্ঞতা থেকে বলা যেতে পারে যে দিস আর অল আই ওয়াশ, বাট দে আর ডুইং সামথিং। পার্লামেন্টে দাঁড়িয়ে বিরোধীরা কতটা আওয়াজ তুললো বা সরকার পক্ষের যারা জোটের শরিক আছে তারা কতটা কি বললো, দ্যাট উইল হার্ডলি ম্যাটার। ওকে, এখন আরেকটা সবচেয়ে বড় ব্যাপার, সুপ্রিম কোর্ট ইজ এক্সামিনিং দ্য ম্যাটার। একদম ঠিক আছে, বিভিন্ন রাজ্যে যে সমস্ত কেসগুলো পড়েছে এগুলো বলেছে জুলাই 8 তারিখে ওনারা দেবেন, এবং সুপ্রিম কোর্টে কিন্তু বলেছে যে 1563 জন্য রি এক্সামে যাওয়ার জন্য। আজ পরীক্ষা হয়েছে, আজকে পরীক্ষা হয়েছে, 750 জন অ্যাটেন্ড করে নিতে, 813 জন পরীক্ষা দিয়েছে। ঠিক, তাদের গ্রেস মার্ক নাম্বার বাদ দিয়ে তাদের যে নাম্বারটা পেয়েছে সেটাই ধরা হবে। স্যাটিসফাইড। ওকে, এবং কাউন্সেলিং বন্ধ করেন, এখন বারবার বলা হচ্ছে যে কাউন্সেলিংটা বন্ধ। বেসিক্যালি সুপ্রিম কোর্ট হয়তো বেসিক্যালি the matter is basically under the basically the examination of the Supreme Court. We should not speak anything in advance. আমার মনে হয় বিচার ব্যবস্থার উপর আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস রাখি, এবং দে আর এক্সামিনিং দ্য ম্যাটার, দে উইল টেক দে উইল গিভ ডেফিনেটলি গুড। না, সেটা তদন্ত কোন দিকে যাবে বা মাননীয় কোর্ট কি অর্ডার দেবে সেটা হচ্ছে অন্য বিষয়, কিন্তু এখন যে বিষয়টা হচ্ছে যে আমরা যেটা নিয়ে আলোচনা করছি, কোর্ট যখন নাকি দেবে, সুপ্রিম কোর্ট অবজারভেশন দেবে যে সমস্ত ইরেগুলারিটিস গুলো এসেছে, কিভাবে স্ক্যাম হলো বা লিক হলো, কারা কারা জড়িত, এবং বিভিন্ন জায়গা থেকে যে রিপোর্ট গুলো যাবে, সরকার কি কি ভূমিকা নিয়েছিল, এনটিএ কিভাবে গঠিত হয়েছিল, হু হেডেড দ্য এনটিএ, এবং এগুলো তো কথা এনটিএ তে কারা যাচ্ছে, কিভাবে যাচ্ছে। কারণ আপনি যদি খুব বেশি যদি এনটিএ যদি লক্ষ্য করেন, আমরা এখনো যাকে স্থলাভিষিক্ত করা হয়েছে, হি ইজ অলসো বেসিক্যালি
ব্যুরোক্রেট, ঠিক আছে। সুতরাং আপনি আবার এক্সপার্ট কমিটি যেগুলো করেছে তার মধ্যে আনছেন আপনি একাডেমিক্সদেরকে, ইসরো বা আইআইটি থেকে লোকজন নিচ্ছেন। তো এখন বেসিক্যালি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় যা করা হচ্ছে স্যাটিসফ্যাক্টরি লেভেলে করা হচ্ছে, কিন্তু মানে এই যে পরীক্ষার যে প্যাটার্ন, কিভাবে পরীক্ষা হচ্ছে, এগুলো দেওয়া হয়েছে, কারণ এগুলো নিয়ে কথা হচ্ছে। কারণ কি প্রত্যেকবারই দেখা যাচ্ছে এমসিকিউ দিয়ে খুব বেশি মেরিট যাচাই করা যায় না। হ্যাঁ, ঠিক আছে। সুতরাং তার মধ্যে কি টাইপের প্রশ্ন হবে, কিভাবে মানে বেসিক্যালি কি কি করা দরকার, এগুলো নিয়ে কিন্তু একটা কমিটি কিন্তু গঠন করা হয়েছে, এক্সপার্ট কমিটি। এখন প্রশ্নটা সে জায়গাতে যে দাবি অনেকগুলো উঠেছে এবং সরকার পক্ষ অনেকগুলো স্টেপ অলরেডি নিয়েছে, সেটা এনটিএর হেডকে বাতিল করা হোক বা বরখাস্ত করা হোক থেকে শুরু করে সিবিআই তদন্ত অবধি। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে অধিবেশনে দাঁড়িয়ে বিরোধী পক্ষ কি নিয়ে সুর চড়াবে, হয়েছে কেন এ নিয়ে সুর চড়াবে, নাকি তাদের কোনো দাবি রাখতে পারবে, তারা কোনো দাবি রাখবে এবং সরকার যদি বিবাদে না যায়? দেখুন সরকারকে দেখুন বেসিক্যালি যখন পার্লামেন্ট সেশন চলবে তখন বেসিক্যালি দে আর নাও ইন গুড নাম্বার 234 to 40। এখন যিনি স্পিকার থাকবেন উনাকেও আগের এরকম তো হবে না যে 140 জনকে বা 146 জনকে এক্সপেল করে দেওয়া হলো। উই ডাউট, উই আন্ডারস্ট্যান্ড এভরিবডি উইল বি গিভেন অর এভরি পার্টি উইল বি গিভেন। এবং আজকে একটা মজার ব্যাপার দেখলাম, আমি দেখলাম আমাদের পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার দেখলাম সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গেলেন, ঠিক আছে। বেসিক্যালি এভরিবডি ওয়ান্টস দ্য পার্লামেন্ট রান, দ্য ইস্যুস কাম আপ। এবং যেটা বিরোধীদের বারবারই কিন্তু ছিল, দাবি ছিল যে গণতন্ত্র নেই, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ওনারা ভোট চাইছিল এবং সংসদে কথা বলতে পারছে না বলে। সুতরাং গভর্নমেন্টের যে বেসিক্যালি গভর্নমেন্ট নোজ দ্যাট আই ডু নট হ্যাভ দ্য সাফিসিয়েন্ট নাম্বার, I have numbered more than 272. কিন্তু এখানের মধ্যে there may be many issues will come in the days to come, যেখানে শরিক দলের সঙ্গে ডিফার করতেই পারে, ঠিক আছে। সুতরাং এখনই যদি মানে সরকার তাই বেসিক্যালি প্রথম থেকেই একটু মানে কনসেনসাস বেসিসে মানে চালানো যায় কিনা, নিশ্চয়ই এদিক পথেই হাঁটার চেষ্টা করবে। তাহলে বিজেপি এই মুহূর্তে এগ্রেসিভ মোডে থাকবে না ডিফেন্সিভ মোডে থাকবে, সেটাও একটা প্রশ্ন। তাহলে বিশেষ করে নিট নিয়ে আপনারা বলছেন, নিট বা নেট কেলেঙ্কারি বা অর্থনীতি এই যে দুর্নীতি হয়েছে এটা নিয়ে আপনারা বলছেন, তাহলে এই মুহূর্তে সংসদে ডিফেন্সিভ মোডে থাকবে। প্রোটেম স্পিকার নির্বাচন করার ক্ষেত্রে আমি টেনে নিচ্ছি ক্যামেরা, প্রোটেম স্পিকার নির্বাচন করার ক্ষেত্রে যে ভূমিকা সরকার নিয়েছে তাতে করে কিন্তু এখনো এরকম কিছু ইন্ডিকেটিভ নয় যে ডিফেন্সিভ মোডে থাকবে। কারণ প্রোটেম স্পিকার নির্বাচন করার ক্ষেত্রে কে সুরেশকে বাদ দিয়ে যখন ওই কি নাম মাতাহাকে যে কিছুদিন আগে মাত্র ডিফেক্ট করেছে বিজেডি থেকে, তাকে দেওয়া হচ্ছে। কবার হেরেছে কবার জিতেছে সেটা নয়, ব্যাপার হচ্ছে দ্য লংগেস্ট টার্ম সার্ভড। তো মানে ডেমোক্রেটিক কনভেনশন বলছিল যে যেহেতু ওরা দুজন এই মন্ত্রী সহ যে কি বলে কে সুরেশ না বিজেপির যে মন্ত্রী হলেন, এর নাম হচ্ছে বিজেপির মন্ত্রী যিনি হয়েছেন সেটা হচ্ছে বীরেন্দ্র কুমার। বীরেন্দ্র কুমার আর কে সুরেশ এরা ছিল 8 বারের সাংসদ আর এ হচ্ছে 7 বারের সাংসদ। তো কনভেনশন ডেমোক্রেটিক কনভেনশন ডিজায়ার অর মানে ওয়ান্টেড দ্যাট যে কে সুরেশ, কারণ উনি মন্ত্রী হয়ে গেছেন, কিন্তু সেটা হেরে যাওয়াটা দিজ আর অল মানে এক্সপ্লেনেশনস, এক্সকিউজেস। এই এক্সকিউজ গুলো কিন্তু তাহলে প্রচারের জায়গা নিয়ে আসা হচ্ছে। উনি 8 বারের সাংসদ 2 বার হেরে গেছেন, তাহলে তার মানে কি উনি মানে কন্টিনিউয়াস? আচ্ছা, কন্টিনিউয়াস নেভার, কিন্তু লংগেস্ট টার্ম তো এই অবস্থায় এইটা ছিল ডিমান্ড। কিন্তু এনডিএ মানে বা এই যে আমরা বলছি যে তার স্ট্রেংথ কমে গেছে, বিজেপি একা 272 যেতে পারেনি, কিন্তু স্টিল নাও the Modi-led BJP government or the BJP party is in control of LDA. LDA কিন্তু এক জায়গায় রাখতে পারছে এবং বিরোধীরা যে ইয়েটা চাইছিল যে ডেপুটি স্পিকার, বলা যায় না ডেপুটি স্পিকার আদৌ দেবে কিনা, উই ডু নট নো। কাজে এই এগ্রেসিভনেস থেকে সরে এসে ডিফেন্সিভ মোডে চলে যাবে, এখনো এরকম কোনো ইন্ডিকেশন ডিফেন্সিভ আমি এটা বলি না, আমি বলছি যেহেতু যাওয়ার কোনো সুযোগ পাবলিক ইন্টারেস্ট যে জায়গায় ইনভলভ। দেখুন প্রোটাম স্পিকারের ক্ষেত্রে হয়তো বিজেপি ইজ এ প্রিহেন্ডিং যে কি জানি কয় যদি, কারণ কি জানি স্পিকার নির্বাচন যতক্ষণ না হয় ততক্ষণ প্রোটাম স্পিকারের কাছে কিন্তু সবটা ক্ষমতা থাকবে, ঠিক আছে। তাই বেসিক্যালি স্ট্র্যাটেজিক্যালি দে হ্যাভ অপটেড ফর মেহতাব, ঠিক আছে। তো এখন বেসিক্যালি দেয়ার ইজ নো ক্লিয়ার মানে রুলস নেই যে উনাকে যে কে সুরেশই হবে, ঠিক আছে।
এখনো তো এটাকে মাথায় রেখে ওনারা হয়তো বেসিক্যালি এস বিজেপি মে নট বি শিওর ওয়েদার হুজ গোয়িং টু বি দ্য স্পিকার। এখন সেখান থেকে শরিকিদের ওপেনলি বলছে যে আমাদের মানে ওপেনলি বলছে না আমরা সাপোর্ট করব না, কিন্তু একটা তো কথা সত্যি, এনডিএ ইজ কন্ট্রোলিং ইট ইজ এন্ড বিজেপি ইজ কন্ট্রোলিং দ্য এনডিএ বিকজ ইট হ্যাজ 240 as number out of 292 or 93 they have 240. Basically they will definitely exert their policies এবং মিনিস্ট্রি থেকে আপনি লক্ষ্য করে দেখুন যে মানে পোর্টফোলিও গুলো লক্ষ্য করে সবগুলি ওরা রেখে দিয়েছে। সুতরাং মানে অরিন্দম বাবু ইজ রাইট, বিজেপি শোয়িং দেয়ার ইটস ওন মানে তার ফুল মানে যেটা কন্ট্রোলটা এটা দেখা যাচ্ছে ওদের, এবং ইন দিস কেসেস বেসিক্যালি দে উইল এক্সার্ট দেয়ার। না এখানে প্রশ্ন, এখানে শরিক দলের কথা যখন আমরা বলছি জেডিইউ আর টিডিপি এই দুটো বড় দল 12 এবং 16 নিয়ে টিডিপি এবং জেডিইউ মানে শরিক দল, এবং তারা তো তাদের রাজ্য নিয়ে ব্যস্ত। তারা কি বেসিক্যালি কি জাতীয় স্তরের কোন বিষয় নিয়ে তারা খুব একটা বেশি ভূমিকা নেবে কি? বেসিক্যালি দে সামটাইমস গেট পাম্পড আপ, দে সামটাইমস গেট বেসিক্যালি আমার মনে হয় ওনারা হয়তো ওই যে বিরোধীরা বা যে অনেক সময় বলে যে ওনাদের দলে কিনা ভাঙন করায়, ঠিক আছে, এইটাই ওনারা হয়তো যদি কিছুটা আশঙ্কা থাকে, নয়তো তো মানে বিজেপি থেকে এটা আপনি যদি শারদ পাওয়ারের বক্তব্য শুনেন, শারদ পাওয়ার বলছিল যে যেহেতু বিজেপি লার্জেস্ট পার্টি ন্যাচারালি স্পিকার তো ওদের থেকেই হবে, ঠিক আছে। তো এখন কোয়ালিশন পলিটিক্সে এসে তো আপনাকে যেখানে যেখানে আপনাকে যখন পাবলিক যখন নাকি সেন্টিমেন্ট ইনভলভ হবে সেই সমস্ত ক্ষেত্রে সরকারকে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে পাবলিক সেন্টিমেন্টটা যেন সরকারের এগেইনস্টে না যায়, এটা দেখেই যারা অন্যান্য যারা শরিক দল আছে ওদেরও তো বেসিক্যালি দে আর অলসো সাপোর্টিং দ্য গভর্নমেন্ট এখন তাদের সাপোর্টাররা কি ভাবছে তাদের নিয়ে এই ইস্যুতে সেটা ওরা বিবেচনা করবে, দে উইল টেক দ্য ফিডব্যাক এন্ড অ্যাকর্ডিংলি গভর্নমেন্ট উইল অ্যাক্ট। যখন নাকি এনডিএ সার্ভাইভাল এবং যখন নাকি এনটিটি নিয়ে কোশ্চেন হবে তখন ইন দ্যাট কেস বিজেপি অর এনডিএ উড বি বেসিক্যালি ভেরি এগ্রেসিভ, মেবি এগ্রেসিভ, ঠিক আছে। বাট ওয়েন দ্য ম্যাটার বিষয় যে সমস্ত বিষয়গুলো রাজ্য বা কেন্দ্রের বা জনগণের স্বার্থ সম্পর্কিত হবে তখন নিশ্চয়ই এগ্রেসিভ ভূমিকাতে যেতে পারবে না সরকার। ঠিক। এখন একটা কথা পরিষ্কার যে এই নির্বাচনের ফলাফলের পরে যেটা ভাবা হচ্ছিল যে মোদিজি এখন অব্দি যে সংসদীয় রাজনীতিতে আছেন, মুখ্যমন্ত্রী থাকা এবং প্রধানমন্ত্রী থাকা দুটো টার্মের জন্য, এই যে একচ্ছত্র নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার চালিয়েছেন বা জোট চালিয়েছেন, সেটার জায়গা থেকে উনি এখন একটু বেকায়দার জায়গায় রয়েছে। জোট রাজনীতিটা ওনাকে একটু বুঝতে হবে, কিন্তু এখন অব্দি যা স্টেপস দেখা যাচ্ছে তাতে কিন্তু একবারও দেখা যাচ্ছে না, ইট ইজ নেভার ইন্ডিকেটিভ যে হি has become a bit weak now, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে জল্পনা বা আশা অনেক কিছুই আছে, কিন্তু মানে পরিকল্পনা করার ক্ষেত্রে, অনুমান করার ক্ষেত্রে আমরা অনেক কিছু অনুমান করছি, কিন্তু যখন স্টেপ দেওয়া হয়ে যাচ্ছে তখন যেমন ধরো লোকসভা স্পিকার নির্বাচনের ক্ষেত্রে এটা একটা ডেমোক্রেটিক ফর্ম বা একটা কনভেনশন যে ইউনিমাস, এবং বিজেপি কিন্তু এই মুভটা দিয়েছে যে রাজনাথ সিংকে দায়িত্ব দিয়েছে ইন্ডিয়া জোটের যারা শরিকরা আছে তাদের সঙ্গে ইন্ডিভিজুয়ালি কমিউনিকেট করার জন্য টু গেট এ কনসেনসাস ক্যান্ডিডেট। এই প্রচেষ্টা কিন্তু চলবে, এবং তুমি এটা অস্বীকার করতে পারবে না যে ইন্ডিয়া জোটের যে শরিকরা রয়েছে তারাও কংগ্রেসকে বাদ দিলে সবাই মোটামুটি আঞ্চলিক, এবং প্রত্যেকের কিছু আঞ্চলিক বাধ্যবাধকতা রয়েছে। তো রাজনাথ সিং যদি তাদের সঙ্গে 1:1 এর ডায়লগে, এবং হি হ্যাজ এ ভেরি গুড রেপো উইথ অল দিস লিডার্স, তো তাদের সঙ্গে ডায়লগে যদি দেখা যায় যে তাদের যে নেসেসিটিস বা বাধ্যবাধকতা ওগুলোকে একটু প্যাম্পার করতে পারছে, অ্যাড্রেস করতে পারছে, দে উইল অফকোর্স এগ্রি উইথ দ্য প্রপোজাল অফ বিজেপি। তো বিজেপি এই ছবিটা দেখিয়ে দিতে পারবে যে আমরা কিন্তু গণতন্ত্র রক্ষা করেছি, ঠিক করা হয়েছে। তো এই জায়গাগুলো আবার প্রোটেম স্পিকার নির্বাচন করার ক্ষেত্রে যে তোমরা যে কথাটা বলছো, ফার্স্ট অফ অল উনি ঠিকই বলেছেন যে কনভেনশন তো কিছু নেই, মানে রুল তো কিছু নেই, ইট ওয়াজ অনলি এ কনভেনশন। তো কনভেনশনে কোথাও বলা নেই যে তোমাকে টানা 8 বার জিতে আসতে হবে, সেটা তো বলা নেই, কিন্তু সামনে যুক্তিটা কি আনাচ্ছে সামনে যে উনি তো 2 বার ফেল করেছেন, কাজেই কন্টিনিউয়াস মেম্বার, সো দিস ইজ দ্য লজিক্যালি আমরা ভারতাকে এই জন্য দিলাম। তো দিস আর দ্য থিংস। এখন একটা শেষ বিষয়, একটু জাস্ট অনুষ্ঠান শেষ হয়ে যাবে, সময় শেষ হয়ে যাচ্ছে, আমরা সবকিছুর মধ্যে এই যে রাজনীতি বা এই যে পলিটিক্স হবে বা সংসদে দাঁড়িয়ে বিরোধীরা আওয়াজ তুলবে বা বিভিন্ন ধরনের দাবি করা হবে, সরকার পক্ষ বিভিন্ন রকম স্টেপ অলরেডি নিয়ে নিয়েছে, হয়তো অধিবেশনের পর আরো কিছু স্টেপ নেবে বা চলাকালীন আরো কিছু স্টেপ নেবে। তারপর সবচেয়ে বড় কথা যে মাননীয় সুপ্রিম কোর্ট 8ই জুলাই কি রায় দেয়। কিন্তু এই সবকিছুর মধ্যে যারা ন্যায্য পাওনা যাদের নিট বা এনটিএতে,
সেসব স্টুডেন্টরা কি তারা কি ন্যায় পাবে বলে মনে করেন, এবং তাদের স্বার্থ রক্ষা হবে কি রাজনীতি এত কিছু রাজনীতির মধ্যে? দেখুন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সুপ্রিম কোর্টের যারা নাকি বিচারপতিরা ছিলেন তারা কিন্তু ওদের অবজারভেশন গুলো যদি লক্ষ্য করে দেখেন, মাঝে মাঝে যে অবজারভেশন গুলো বলছে যে 0.00001%ও যদি কোথাও কোনো বরদাস্ত করা হবে না, সেটাকে কিন্তু অ্যাড্রেস করতে হবে। ঠিক আছে, সুতরাং যারা যোগ্য, ঠিক আছে, এবং যারা পরীক্ষায় পাশ করেছে, এটাও তো সত্যি কথা, হয়তো মানে হু আর দ্য বেনিফিশিয়ারি, ওই কেলেঙ্কারি থেকে কারা বেনিফিশিয়ারি এটা কিন্তু নাম্বারটা কত সেটা বোঝা যাচ্ছে না। কিন্তু 13 লক্ষ ছাত্র পাশ করেছে, 1 লক্ষের বেশি কিছু সিট আছে, তার জন্য কম্পিটিশন হবে। এখন আলটিমেটলি কয়জন এই কেলেঙ্কারি বা টাকা দিয়ে বা পয়সা দিয়ে সিট নিচ্ছে তার নাম্বারটা এখনো আসছে না। কিন্তু একটা বিশাল যদি ক্যান্সেল করে দেয়, আবার নিটের মতো পরীক্ষা অর্গানাইজ করা, ঠিক আছে, স্বল্প সময়ের মধ্যে অনেক বৃহত্তর অংশের ছাত্রের হয়তো ক্ষতি হয়ে যাবে। এই কথায় মাথায় রেখে হয়তো সুপ্রিম কোর্ট ব্যাপারটাকে হয়তো কাউন্সিলিংটা চালু রাখার কথা এখন অব্দি বলেছে। আমি জানি না ইন দ্য ডেজ টু কাম হোয়াট সুপ্রিম কোর্ট উইল টেল। কিন্তু একটা জিনিস সত্য কথা, আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা চাইব যেন যারা নাকি মেধা আছে, যারা যোগ্য, তারা যেন কোনো ধরনের মানে কোনোভাবে তাদের স্বার্থ লঙ্ঘিত না হয়, ওদের এখন কথা হচ্ছে যে শেষ, এবং সরকারকে সেটা দেখতে হবে, শেষ যে ছাত্র বা ছাত্রী যে চান্স পাবে না, লাস্ট ওয়ান হু উইল নট গেট দ্য চান্স এন্ড হু উইল নট গেট অ্যাডমিশন ইন এনি কলেজ, তার কি মনে হতে পারে না যে তার থেকে ওখানে ভেতরে যারা অ্যাডমিশন পেয়েছে তাদের থেকে ও সে যোগ্য? এটা কি মনে হবে না এবার কোন একটা জায়গায় দাঁড়িয়ে? তাহলে যদি পরীক্ষা যদি আবার না হয়, অজুমদা? এইটা তো সত্যি কথা যে মানে যদি এই যে এখন যে পরিস্থিতিটা চলছে, স্যার যে কথা বলছিলেন যে সুপ্রিম কোর্ট হয়তো, এবং ইঙ্গিতটা সেদিকে যাচ্ছে যেহেতু কাউন্সিলিংটা বন্ধ করেনি, তো আলটিমেটলি এই গোটা ব্যবস্থা যেটা হয়েছে তার মধ্যে থেকেই পিক এন্ড চুজ করে বা আইডেন্টিফাই করে এই যে প্রসেসটাকে যদি চালিয়ে নিয়ে গিয়ে আলটিমেটলি অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করা হয়, তাহলে দেয়ার উইল বি 1 or 2 যে বলবে যে যারা পেয়েছে, যাদেরকে নেওয়া হয়েছে তাদের থেকে আমি বেটার ছিলাম, বাট সামওয়্যার সামথিং ওয়েন্ট রং এন্ড আই হ্যাভ বিন ডিপ্রাইভড। এটা হবে। এবং তুমি একটা জিনিস বুঝতে হবে যে আমাদের দেশে সবথেকে বড় সমস্যাটা কি, আমরা বড়াই করি যে আমরা বৃহত্তর গণতন্ত্রের দেশ, কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে আমরা গণতন্ত্রটাকে মানে ক্রেডিবিলিটির জায়গায় নিয়ে যেতে পারিনি। আমার যে বিশ্বাসযোগ্যতা সেটা আমরা দেখাতে পারিনি। ইউরোপের দেশগুলোতে যেখানে গণতন্ত্র আছে সেখানে তুমি যে কোনো সময় যদি একটা মিসঅ্যাপ হয় বা কিছু হয়, দ্য রেসপন্সিবিলিটি ফার্স্ট হু শোল্ডার্স দ্য রেসপন্সিবিলিটি দ্য মিনিস্টার, কনসার্ন মিনিস্টার। আমার এখানে রেল দুর্ঘটনা ঘটলেও আমার রেলমন্ত্রীর কোনো আসে যায় না, উনি ওনার চেয়ারে থাকেন। আমার এখানে শিক্ষাগত কিছু বিষয় নিয়ে যদি কোনো সমস্যা হয় সেটাও ইয়েতে থেকে যায়, শিক্ষামন্ত্রী বহাল তবিয়েতে থাকেন। তুমি দেখো রাশিয়া ইউক্রেন যুদ্ধ লাগার পরে যে ছেলে মেয়েগুলো ওখানে পড়তে গেছিল, তাদের ওই সময় নিয়ম কি ছিল যে বাইরে পড়তে গেলে পরে ফিরে এসে ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের প্রশ্নের একটা পরীক্ষা দিতে হবে, সেটাতে যদি ক্লিয়ার করতে পারো তাহলে ইউ ক্যান গেট এ লাইসেন্স টু প্র্যাকটিস হিয়ার। এবার যারা যে বাচ্চাগুলো ফিরে এলো, এতগুলো টাকা খরচা করে গেছে, এদের অবস্থা এখন কোথায়? হোয়াট আর দে ডুইং? গভর্নমেন্ট কি করেছে এদের জন্য? কিছুদিন বাগাড়ম্বর হয়েছে, তারপরে তো সব সাইলেন্ট। তো আমার আশঙ্কা হচ্ছে যে এই ক্ষেত্রেও এই যে নেট এবং নিট নিয়ে এখন যে আলোচনা চলছে, দুদিন বাদে তুমি আর এই প্রোগ্রাম নিয়ে তোমার চ্যানেলে কোনো আলোচনা আসবে না, এটা গো ইন দ্য ব্যাক ডোরস বা ব্যাক যাবে। তো কাজেই আমার দাবি হচ্ছে ভারতবর্ষের এই যে গণতান্ত্রিক ব্যবস্থাটা, এই ব্যবস্থাটার একটা নির্ভরযোগ্যতা এবং স্বচ্ছতা থাকতে হবে। যে someone has to be held responsible or someone has to come forward to shoulder the responsibility. যেটা আমার দোষ হয়েছে, আমার ভুল হয়েছে, nobody is taking that, everybody is shifting the burden upon somebody else and going around the bush. Ultimately a day comes when the media stops speaking on the issue, তখন থেকেই সব চুপচাপ ঠান্ডা হয়ে যাবে। ওকে, আমরা অবশ্যই আগামী দিনে আমরা দেখব, অধিবেশন আগামীকাল থেকে বসতে শুরু করেছে, এবং আজ আমরা যে বিষয়গুলো আলোচনা করছিলাম সেটা লোকসভা অধিবেশনে কতটা কি হয় সেটা অবশ্যই আমরা চোখে রাখবো, নজরে রাখবো, এবং তারপর আমরা নিশ্চয়ই আরো একবার আলোচনায় বসবো। আজকের জন্য অসংখ্য ধন্যবাদ বাবু, আপনাকেও, স্যার আপনাকে, সঞ্জয় স্যার আপনাকেও অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দর্শক বন্ধুরা, নিট এবং নেট দুর্নীতির যে অভিযোগ এবং এই যে ব্যাপারগুলো নিয়ে যে আমরা ধারাবাহিকভাবে নিউজ ভ্যানগার্ড কিন্তু অনুষ্ঠান, টকশো বলুন, নিউজ বলুন, আপডেট বলুন, আপনাদের দিয়ে চলেছে। আমরা আসলে গভীরে গিয়ে বোঝার চেষ্টা করছি যে যারা এবার পরীক্ষা দিল, সেই 24 লক্ষ যে ছাত্রছাত্রী বা যারা
পরীক্ষায় উত্তীর্ণ হলো, পরীক্ষা নিয়ে যে দুর্নীতি হলো, এই সব কিছুর মূলে কারা রয়েছে সেটা আদৌ কি বেরিয়ে আসবে, এবং বেরিয়ে আসার পর তাদের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়, শাস্তির কি প্রবন্ধ রয়েছে, বা সেগুলো তারা কতটা শাস্তি পায়। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা ছাত্রছাত্রী, কোনো যোগ্য ছাত্রছাত্রী যেন বঞ্চিত না হয় সেদিকটাই কিন্তু নজর রাখার বিষয়। এখন দেখার বিষয় মাননীয় সুপ্রিম কোর্ট কি আদেশ করেন 8ই জুলাই পরবর্তী শুনানি, এবং সেদিকে তাকিয়ে আছে গোটা দেশ, আমরাও নজর রাখছি। তাই আপনারা বিভিন্ন নিউজ আপডেট এবং টক শো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।